देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। এক কথায় জীবিত ভগবান। কেউ বলছেন, আরে হাসপাতালের সময়ের বাইরে উনার দেখা পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আবার কেউ এও বলেন, উনার মতো একজন মানুষ হয় না। কেউ এও বলেন, আমার কাছে উনি গড অব ত্রিপুরা। কে 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 উনি? কে সেই গড অব ত্রিপুরা বা ত্রিপুরার ভগবান? হ্যাঁ, সব প্রশ্নের উত্তর থাকুক বা নাই থাকুক, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করেছি। এই গড অব ত্রিপুরা বা ত্রিপুরার ভগবান হচ্ছেন আমাদের দেশের উত্তর পূর্বে অবস্থিত ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক 1952 সালের 6 জানুয়ারি জন্মগ্রহণ করেন প্রয়াত অমিয়ভূষণ ভৌমিক এবং বর্তমানে জীবিত হাসি রানী ভৌমিকের পরিবারে। শৈশবটা ও ছোটবেলার পড়াশোনা কেটেছে গঙ্গাছড়া উদয়পুরে। ছাত্রজীবনের শুরুতেই সেই গঙ্গাছড়া বিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে শিশু প্রদীপ ভৌমিকের কৌতূহল ছিল রোগী, ঔষধ ও চিকিৎসা ইত্যাদি ব্যাপারে। তারপরে পড়াশোনার আরেক ধাপে রাজ্যের অন্যতম আরেকটি বিখ্যাত বিদ্যালয় উদয়পুরের রমেশ স্কুলে ভর্তি হন কিশোর প্রদীপ ভৌমিক। সেখান থেকে পরবর্তীতে রাজধানী আগরতলার স্বনামধন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এসে ভর্তি হন। সেই শুরু। শৈশবের কৌতূহলের ঊর্ধ্বগতি যেন পাখা পেয়েছে। চিকিৎসাবিদ্যার আদ্যপান্ত ছাত্র প্রদীপ ভৌমিকের একমাত্র ধ্যান ধারণা হয়ে উঠল। পিতা অমিয়ভূষণ ভৌমিক ছেলের প্রতিভাকে সঠিক দিশা দেখাতে কোনো কার্পণ্য করেননি। স্কুল জীবনের পাঠের পর আবার পাঠিয়ে দিলেন উদয়পুরে। তবে এই উদয়পুর শৈশবের উদয়পুর নয়, কিন্তু ভারতবর্ষের রাজস্থান রাজ্যের বিখ্যাত উদয়পুর শহরে। সেখানেই RNT মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পড়াশোনার পাঠ সমাপ্ত করেন মেডিকেল সায়েন্স নিয়ে। অর্থাৎ শৈশবের ডাক্তার হওয়ার স্বপ্নে বিভোর প্রদীপ ভৌমিক তখন পাকাপাকিভাবে ডাক্তার হয়ে গেলেন। পরবর্তীতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সূর্যমণিনগর থেকে PhD ডিগ্রি লাভ করেন। ততক্ষণে উনি রাজধানীবাসীর কাছে একজন ভরসাযোগ্য বিখ্যাত চিকিৎসক হিসেবে পরিচিতিও পেয়ে যান। সুদীর্ঘ চাকুরি জীবনে প্রফেসর ডাক্তার ভৌমিক অগণিত রোগীর কাছে এক জীবন্ত ভগবান হিসেবে আজও পূজিত এবং কেউ কেউ স্বেচ্ছায় আমাদের AGT লাইভ 24/7 এর ক্যামেরার সামনে সেটা বললেন। আচ্ছা, আপনি কি ডাক্তার প্রদীপ ভৌমিকের নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমার চিকিৎসক। আমি প্রথম দিকে যখন ইউরিক অ্যাসিডের ব্যথায় বা বুঝতে পারিনি কী সমস্যা, উনি আমাকে যে ট্যাবলেট দিয়েছেন, বিশ্বাস করবেন সেটা অ্যাপোলো ফেরত আমি সেখান থেকে 2009 ওই ওষুধ সোনারপুরে চিকিৎসা করিয়েছি। ওই ওষুধ এইবার MRI করিয়েছি হরিয়ানায়, আপনার এই কী বলে এটাকে পারাস হসপিটালে। সেম ওষুধ, সেই ডলুর কম্পোনেন্ট দিয়েই ওষুধগুলো দিচ্ছেন, একটু নাম টাম পাল্টে দিচ্ছেন আর কি, জেরোডল প্লাস এসিক্লোফেন আগে সবই শুরু। কিন্তু উনি আমার খুব প্রিয় ডাক্তার, এতটুকু বলতে পারি। আচ্ছা, আপনি তো ডাক্তার প্রদীপ ভৌমিকের কাছে এসেছেন, দেখিয়েছেন ওনাকে, উনি কেমন মানুষ হিসেবে? কেমন মানুষ জীবন এক কথায় জীবিত ভগবান। কারণ একদিন কি হয়েছিল, আমি ওনার চেম্বারে দেখাতে গিয়েছিলাম, তখন আমি ওনাকে দেখিয়ে তখন আমি আসার সময় আমার ওনাকে ফিস দিতে গিয়ে দেখি আমার কাছে সম্পূর্ণ ফিস নেই। তখন উনি বলছে, ঠিক আছে লাগবে না, তুমি যেহেতু কলেজে পড়ো, তুমি ভালো করে পড়াশোনা করো, এটাই আমি আশীর্বাদ করি। এটা বলে উনি বলছে আর নেইনি। কিন্তু আমি ওনাকে দেখিয়ে অনেকটা দেখলাম উনি খুব ভালো চিকিৎসা করে বা আমি অনেকটা ভালো হয়েছে ওনার কাছে দেখি। তো আপনি ওনাকে কবে থেকে চেনেন? ওনাকে যখন আমি বাড়ি করেছি তখন থেকেই। আচ্ছা, তো আপনি ওই এলাকার বাসিন্দা। আপনি ওনাকে কীরকম চেনেন অ্যাজ এ ডাক্তার? কারণ সারা ত্রিপুরা থেকে এখন হয়তো ওনারও বয়স হয়েছে, সেরকম রুগী দেখতে পারেন না বা সেই। তো কোনো একটা সময় ছিল, বেশি দিনের কথা নয়, আমাদের রাজ্যে পপুলার এবং
বিশেষ করে প্রথিতযশা ডাক্তার হিসেবে প্রদীপ ভৌমিকের যথেষ্ট সুনাম এখনও রয়ে গেছে। এখন আছে। তো কি করেন মানে আপনার মতে কি মনে হয় আজকের এই সময়ে ওনার ভূমিকা প্রাসঙ্গিকতা? গরিবের খুব গরিবের বিনা পয়সায় উনি দেখেন, এবং প্রতিবেশী যারা আছে ওদেরকেও যথেষ্ট সাহায্য করেন, এমনকি উনার যে প্রেসক্রিপশন চার্জ এটাও নেন না। হ্যাঁ, এবং প্যাথোলজিক্যাল যে টেস্ট আছে ওইটাতেও কোনো ছাড় আছে, ওনার বাইরে একটা প্যাথোলজিক্যাল ছাড় আছে। এছাড়া মানুষ হিসাবে খুব ভালো, দয়ালু, এবং ওনার মানে সাবস্টিটিউট নেই ডাক্তার হিসাবে। ওনার যতটুক সোশ্যাল সার্ভিস এবং সোশ্যাল কন্ট্যাক্ট মানুষের সঙ্গে যথেষ্ট, এখনও উনি যথেষ্ট করে যাচ্ছেন মানুষের জন্য। এইরকম ডাক্তার বিরল, সমাজে বিরল। তাই আমি মানে বলছি যে আপনি যদি ওনার দেখেন, আর খোঁজ নিতে পারেন। আমার বক্তব্যটা আমি আপনাকে জানালাম যে মানুষ হিসাবে আমি শুধু প্রতিবেশী, আমি ওনার প্রতিবেশী দেখে তা না বলছি না। আপনি খোঁজ নেন ওনার বিহেভিয়ার, ওনার কথাবার্তা, বা ওনার পরিবারের লোকজনও খুব ভালো, অমায়িক, ভালো লোক। সমাজে বিরল, এরকম ডাক্তার পাওয়া যায় না। হ্যাঁ, আজ 6 জানুয়ারি 2026 ইংরেজি। প্রথমত সবাইকে আমি ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের দিনে আমি এমন একজন ব্যক্তিকে স্মরণ করি, শ্রদ্ধা করি প্রতি বছর। সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রথিতযশা, বিখ্যাত, অভিজ্ঞতা সম্পন্ন এবং সবার শ্রদ্ধেয় একজন ডাক্তার মহাশয়কে, যার অফিসিয়াল নাম হচ্ছেন প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক এমন একটি নাম আমার জীবনে বিশেষ করে আমি কখনো ভুলতে পারবো না, এবং ওনার অবদানও আমি কোনোদিন ফেরাতে পারবো না। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী। একটি বিশেষ কারণে ওনাকে আমি প্রতি বছর ওনার জন্মদিনে আমি শ্রদ্ধা জানাই, স্মরণ করি। সেটি হচ্ছে 1995 সনের কথা। তখন আমি ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করছি রাজধানীর একটি কলেজে। আমার পার্ট 1 পরীক্ষার মাত্র আর কয়েকদিন বাকি ছিল। হঠাৎ আমার বাবা যখন অসুস্থ হয়ে যান এবং সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যাচ্ছিলেন, তখন উপায়ন্তর না দেখে আমরা রাজধানী আগরতলা জয়গুরু ওইদিকে আমরা ভাড়াটে ছিলাম তখন। আমাকে প্রতিবেশী একজন আঙ্কেল তৎক্ষণাৎ আমাকে বললেন, তুমি আর দেরি না করে, আমাদের এখানে একজন নতুন ডাক্তার এসছেন আগরতলা, আমাদের ধলেশ্বর যে পোস্ট অফিসটা আছে ওইটার পেছন দিকে, ওনার বাড়িতে তুমি চলে যাও। হয়তো এই সময়টা উনি বাড়িতে থাকতে পারেন, উনি লাঞ্চ করতে আসেন হাসপাতাল থেকে। তুমি সোজা চলে যাও, তাড়াতাড়ি গিয়ে ডাক্তারবাবুকে দেখো, ডাক্তারবাবুকে গিয়ে বলো কী করা, এই সেই। আমি কি হবে না হবে চিন্তাভাবনা না করে সোজা দৌড় লাগালাম ওনার বাড়িতে। সত্যি সত্যি গিয়ে আমি ওনার বাড়িটা তখনও বিল্ডিং হয়নি, একটি টিন শেড দেওয়া বাড়ি, এবং বারান্দায় বসার 2-1টা চেয়ার ছিল। আমি এখানে বসে আছি, এবং ডাক্তারবাবু তখনও ফেরেননি হাসপাতাল থেকে। আর ওনার যে একটা চেম্বার ছিল, যে চেম্বারে সেটা একটু প্রায় খোলা অবস্থা ছিল, একটা সাদা পর্দা ছিল। তো আমি পর্দাটা একটু ফাঁক করে দেখলাম, টেবিলের ঠিক উপরে স্বামী বিবেকানন্দের একটি ছবি লাগানো। স্বামী বিবেকানন্দকে দেখে আমি আর মানে কি বলবো, একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে সত্যি সত্যি একজন ডাক্তার মহাশয় ওনার টেবিলের উপর, ওনার মাথার উপর যখন স্বামী বিবেকানন্দের ছবি, তো আশা করি উনি ভালোই হবেন এবং যথেষ্ট ভালো হবেন এবং আমাকে হয়তো সহযোগিতা করবেন এই সময়ে। সত্যি সত্যি মানে উইদিন 10 মিনিটস ডাক্তারবাবু আসলেন। ওনার একটা স্কুটার ছিল, স্কুটারের শব্দ শুনলাম। তো আমি যখন উঠে দাঁড়ালাম ওনাকে দেখে, এবং ওনাকে দেখে বুঝতে পেরেছি, কারণ ওনার গলায় তখনও ওনার স্টেথোস্কোপটা ঝোলানো অবস্থায় ছিল। জানি না উনি ওইটা কেন ঝোলানো অবস্থায় ছিল, হয়তো উনি খুব বিজি ছিলেন, তাড়াতাড়ি চলে এসছেন। আমি ওনাকে দেখে দাঁড়ালাম, এবং ওনাকে দেখে আমার মানে কথা বলবো কি, আমার চোখে জল
আমাকে তখন পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলছে, কী হলো তুমি কাঁদছো কেন? তা আমি বললাম, দেখুন এই অবস্থা, আমার পরীক্ষারও আর বেশি দিন নেই, এখন আমার বাবা সম্পূর্ণ প্যারালাইজ হয়ে যাচ্ছেন চোখের সামনে, এখন ওনাকে যেভাবে বাঁচাতে হবে, তো আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, হেল্প করেন, আমার বাবাকে একটু দেখে আসেন এই সেই। তো উনি আর তৎক্ষণাৎ দেরি না করে সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে তোমার বাড়ি কোথায়? তো আমি বর্ণনা দিলাম, তো বললেন চলো। বলে আমাকে ওনার স্কুটারের পেছনে বসিয়ে আমি যেভাবে রাস্তার বর্ণনা দিচ্ছিলাম উনি সোজা চলে আসলেন আমাদের বাড়িতে। এসে আমার বাবাকে দেখে ঘরে উনি কিছু চেক করলেন, বিপি টিপি ইত্যাদি করার পর সঙ্গে সঙ্গে আমাকে বললেন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, এক্ষুনি তোমার বাবাকে এমার্জেন্সিতে নিতে হবে এবং তুমি একটা অটোর ব্যবস্থা করে তোমার বাবাকে নিয়ে জিবি হাসপাতাল এমার্জেন্সিতে চলে আসো। তো এই কথা বলে উনি বেরিয়ে গেলেন। আমিও আর দেরি করিনি, সঙ্গে সঙ্গেই উনাকে নিয়ে আমরা জিবিতে পৌঁছলাম। এমার্জেন্সিতে তখন আমরা গেলাম, গিয়ে দেখি ঠাই ডাক্তারবাবু দাঁড়ানো সেখানে। আমি তো সত্যিই ভাবতে পারিনি এটা, মানে আমার আবারও চোখে জল আসার মতো অবস্থা। যাই হোক, উনি সঙ্গে সঙ্গে যিনি কর্তব্যরত অবস্থায় ডাক্তার ছিলেন ওনাকে বললেন রোগীকে যা ফর্মালিটিস আছে এগুলো করে মেইল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করাতে হবে আজকে। তো এটা উনি সারলেন, অন্যান্য যারা স্টাফরা ছিলেন সহযোগিতা করলেন, আমার বাবাকে ভর্তি করানো হলো এবং উনি তৎক্ষণাৎ যা লাগবে ওষুধপত্র লিখে দিলেন, কিছু হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল এবং সেইভাবে আমার বাবার চিকিৎসা শুরু হয়ে গেল। তো এই ঘণ্টাখানেকের পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার বাবাকে তো ভর্তি করা হলো, এখন ওষুধপত্র চলবে, তবে তোমার বাবার সঙ্গে মানে কমে 4-5 দিন একজন লোক স্ট্যান্ড বাই থাকতে হবে, বাড়ির লোক থাকতে হবে। তো বাড়ির লোক কে থাকবে? অ্যাকচুয়ালি আমার তখন ছোট 2 ভাই ছিল, এখন আমার মা কে থাকবে আমার বাবার সাথে? আমি আর দেরি না করে বললাম, হ্যাঁ আমি থাকবো। তো উনি আবার আমাকে রিমাইন্ডার দিলেন, তুমি না বললে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তোমার পার্ট 1 এক্সাম আর কয়েকদিন মাত্র আছে বাকি, তো তুমি এই অবস্থায় থাকলে তোমার পড়াশোনা ক্ষতি হবে, তুমি অন্য একটা অপশন দেখো। তাই বললাম, না আমার কাছে আর কোনো অপশন নেই, তো আপনি যদি আমাকে আরেকটু সহযোগিতা করেন ভালো হয়। তো বললো কি? আমি বললাম, আমাকে আমার বাবার পাশেই যদি আরেকটা বেডের ব্যবস্থা করে দিতে পারেন, আমি আমার বইপত্র, নোট ইত্যাদি যা আছে সব নিয়ে আমি প্রয়োজনে আমার বাবার পাশেই থাকবো। আপনি 4-5 দিনের কথা বলছেন, 4-5 দিন না, আমি প্রয়োজনে এইখান থেকেই পরীক্ষা দেবো যদি আমার বাবা সুস্থ না হয়ে ওঠেন। তো উনি আমার এই কথা শুনে উনি মুচকি হেসে বললেন, বাহ সাবাস, ব্রাভো। तो उन्हीं আমাকে বাহবা দিলেন এবং ये न्यूज ভরসা দিলেন, कंटेंट সাহস देखने के দিলেন लिए যে शुक्रिया। সত্যি अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, তুমি এই যে सब्सक्राइब সিদ্ধান্তটা कीजिए নিয়েছো, আমি খুব খুশি एजीटी হয়েছি। लाइव তো 24/7। তোমার পড়াশোনার আশা করি সেরকম একটা Thanks সমস্যা for হবে না, watching তোমার HT বাবারও ভালো Live ভালো হবে। 24/7। আর ঠিক আছে, তাহলে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি বলে আমাকে কিছুক্ষণের মধ্যেই স্টাফদেরকে বলে একটা পাশে একটা বেড ছিল, খালি বেড ছিল, ওইটাকে এনে একটু নতুন বেডশিট ইত্যাদি দিয়ে আমাকে ব্যবস্থা করে দিলেন। তো সত্যি সত্যি আমি দেখলাম পরদিন থেকেই আমার বাবার ইমপ্রুভমেন্ট অনেকটা শুরু হয়ে গিয়েছে এবং 3 দিন যেতে না যেতেই যে বাঁ দিকের যে প্যারালাইজ যে পোর্শনটা ছিল সেটা আস্তে আস্তে সারাই হতে যাচ্ছিল এবং আমিও দেখে অনেকটা খুশি হচ্ছিলাম যে হয়তো ঠিকই 4-5 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন আমার বাবা, এবং হয়েছেও তাই। উইদিন 5 days যখন বিকালবেলা উনি আসলেন লাস্ট রাউন্ডে, উনি আমাকে দেখে আসছিলেন, বলছিলেন এখন কী অবস্থা আছে তোমার বাবার দেখি, বলে চেক টেক করে ওষুধ যা আছে সব আবার রিভিউ করলেন, করার পর উনি আমাকে বললেন এখন তো উনি হাঁটতেও পারছেন, সুস্থ হয়ে গেছেন, তো তোমার পরীক্ষার আর কয়েকটা দিন আছে মাত্র, তো তুমি চাইলে তোমার বাবাকে নিয়ে কালকেই বাড়ি চলে যেতে পারো এবং বাড়ি গিয়ে বরং ভালো করে মানে আর কয়েক যা আছে 2-4-5 দিন পড়াশোনা করে পরীক্ষাটা দাও, এসে এখন আর হসপিটালে না থাকলেও চলবে। তাই বললাম তাহলে আপনি বললে আমার আর কোনো দ্বিধা নেই এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে। তখন আমি ওনাকে কী বলে যে ধন্যবাদ দেবো আমার কাছে ভাষা ছিল না। যাই হোক, আমি বাবাকে নিয়ে চলে আসলাম বাড়িতে এবং অ্যাকর্ডিংলি আমি আমার পরীক্ষাও দিয়েছি সঠিক সময়ে এবং আমি পাশও করেছি
এবং ওনার মানে ফলো আপে ছিলাম, ওনার কাছে যেতে হতো মাঝে মাঝে। তো গেলে ওনার ওই যে উপরে ছবিটা দেখতাম স্বামী বিবেকানন্দের, একজন শঠান দাঁড়ানো স্বামী বিবেকানন্দ, তো আমি ভাবতাম সত্যি উনি আমার কাছে জীবন্ত বিবেকানন্দ। তো ওই তারপর থেকেই আমি ওনাকে এত শ্রদ্ধা করি এবং ওনার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস জন্মেছে যে সত্যি ডাক্তাররাও মানুষই ডাক্তার। এবং যদি কেউ বলে থাকেন ডাক্তাররাও ভগবান, ভুলের কিছু নয়। আমি ওনাকে বলি, উনি গর্বের সহিত বলি, শ্রদ্ধার সহিত বলি, উনি হচ্ছেন প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক, হচ্ছেন আমাদের কাছে সবার কাছে জীবন্ত ভগবান অর্থাৎ সত্যি উনি যা মানে করেন বলেন সেটা করে দেখান এবং দেখাতে পেরেছেন। এবং আমার মতো একটা কলেজ পড়ুয়া ছাত্রকে বলতে গেলে পুনর্জীবন দিয়েছেন। কারণ আমি ওই সময়ে যদি ওনার সাহায্য সহযোগিতা না পেতাম, হয়তো আমার বাবা প্রয়াত হয়ে যেতেন বা কিছু একটা অঘটন ঘটতো, আমার পরীক্ষাটাই ভণ্ডুল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, বাতিল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এবং কী যে হতো আমার জীবনে আমি সেটা আজকে কল্পনাও করতে পারি না। তার জন্য আজ 6ই জানুয়ারি 2026 ইংরেজিতে আমি প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিককে আবারও শ্রদ্ধাবনত চিত্তে ওনাকে ওনার শুভ জন্মদিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। ভারতবর্ষের প্রান্তিক রাজ্য ত্রিপুরা, এখানে আজও মানুষ ডাক্তার প্রমোদ এমবি, জ্যোতিষ এমবি, ডাক্তার রতিন দত্ত, ডাক্তার অবনী মজুমদার, ডাক্তার বিকাশ রায়, ডাক্তার ইলালোধ, ডাক্তার ফণীভূষণ সরকার, ডাক্তার রেড্ডি সহ আরও অগণিত বরেণ্য ও বরিষ্ঠ ডাক্তারদের আজও ভুলতে পারেননি। কারণ একটাই, ডাক্তার হওয়া সত্ত্বেও ওনাদের আরেকটা বড় পরিচয় হচ্ছে ওনারা ছিলেন বা অনেকেই আছেন ভালো একজন মানুষ হিসেবে। ঠিক তেমনি প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক সাধারণ মানুষদের আর্থসামাজিক জীবন জীবিকা ও তাঁদের সমস্যাগুলির প্রতিও আন্তরিক। আমাদের দেশের অনেক প্রখ্যাত ডাক্তারদের মধ্যে ডাক্তার দেবী শেট্টির নাম সবাই জানেন। উনিও একজন চিকিৎসকের পাশাপাশি একজন ভালো মানুষ, যেমনটা ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আজ সারা বিশ্বে ডাক্তার দেবী শেট্টির নাম যথেষ্ট মর্যাদার সাথে নেওয়া হয়। তাছাড়াও উত্তর পূর্ব ভারতের আরেক স্বনামধন্য ডাক্তার লক্ষণ দাস, কে না চেনেন ওনাকে। প্রতিবেশী রাজ্য আসামের শিলচরের ডাক্তার তিনি। ওনাকেও সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপিরা সবাই আজও এক বাক্যে স্মরণ করেন, ডাক্তার ভগবান দাস নামে। আমরা আজ আমাদের রাজ্যের শুধু নয়, গোটা দেশের এই বরেণ্য বরিষ্ঠ অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিককে ওনার শুভ জন্মদিনের ওনাকে জানাই রাজ্যবাসীর হয়ে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা। এটা সবাই জানেন যে 2020 থেকে 2022 এই দুটি বছর গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল কোভিড-19 নামক মারণ ভাইরাস। অতিমারির ধাক্কায় আমাদের রাজ্যের, দেশের, পৃথিবীর অনেক শ্রদ্ধেয় বরিষ্ঠ চিকিৎসক, মেডিকেল স্টাফ নিজের জীবনকে বাজি রেখে অগণিত অসুস্থ কোভিড-19-এর শিকার রোগীদের সেবায় মগ্ন ছিলেন। তাদেরকে দ্রুত সারিয়ে নিয়ে যার যার বাড়িতেও পৌঁছে দিয়েছিলেন। তথাপি অনেকে কোভিড-19-এর কাছে হারও মেনে নিয়েছিলেন। আমরা অত্যন্ত পরিতৃপ্তি ও আনন্দের সাথে স্মরণ করছি এমনই একজন যোদ্ধাকে আজকের দিনে, যিনি কোভিড-19-কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। অসুস্থ হয়েও হার মানেননি। প্রয়োজনে বহির্রাজ্যে নেওয়া হলো, সেখানেই চিকিৎসাধীন ছিলেন কয়েকদিন। সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আবারও উঠে পড়ে লাগলেন কোভিড-19 যে প্যান্ডেমিক, তার বিরুদ্ধে এবং তাকে সামলাতে যথেষ্টই সফল উনি। তাই আজকের দিনেও আমরা ওনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এটা বলতেই হয়, প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক চিকিৎসা পরিষেবার চেয়ে সচেতনতাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। যেটা আমরা জানি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ চাকুরি জীবনের শুরুতেই ভয়ঙ্কর হ্যাপাটাইটিস রোগের দীর্ঘসূত্রিতার আঁচ পেয়ে রোগকে সমূলে বিনাশের জন্য নিজেই প্রতিষ্ঠা করেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, অর্থাৎ HFT।
স্বার্থেই। প্রতি বছর এখনও যথেষ্ট গুরুত্ব দিয়ে এই এইচএফটির প্রতিষ্ঠা দিবস নানা জনকল্যাণমুখী অনুষ্ঠান যেমন স্বেচ্ছায় রক্তদান, ড্রাগ সেবনকারীদের সম্পূর্ণ সুস্থ করার অঙ্গীকার, তাদের উদ্দেশ্যে সচেতনতা র্যালি, ডায়াবেটিস বা মধুমেহ রোগীদের জন্য বিনা পারিশ্রমিকে চেক আপ, চিকিৎসা ও ড্রাগ আসক্তদের অ্যাডপ্ট করে চিকিৎসা ব্যবস্থা করা ইত্যাদি আরও অনেক অভিনব চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নয় বনমালীপুরের ধলেশ্বরের বাসিন্দা তথা রাজ্যের গর্ব প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক চালিয়ে যাচ্ছেন অগণিত রোগীদের মুখে হাসি ফোটানোর কাজ। এজিটি লাইভ 24/7 এর মুখোমুখি হয়ে প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক বিশ্বজুড়ে এক গুজবের প্রতিবাদ করলেন, অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। সাথে চিকিৎসা বিজ্ঞানে এআইয়ের প্রভাব, এইচএফটির ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নানা বিষয় নিয়ে উনি সবার ভুল ধারণা থেকে সঠিক ধারণা জন্মানোরও প্রয়াস নিয়েছেন আমাদের সাথে আলাপচারিতায়। আসুন সবাই মনোযোগ দিয়ে শুনি কি বলছেন আমাদের গড অব ত্রিপুরা প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। যেখানে যদি আমি বলি যে মেডিকেল সায়েন্স, সেখানে 2+2 কখনো 4 না, 5 বা 3 হবে, কারণ সেটা অ্যাপ্লাইড সায়েন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ভিন্ন হবে। তাহলে সেখানে দুজনের অ্যাপ্রোচ, দুজন চিকিৎসক কখনো একই ধরনের চিকিৎসা করে না, তার নিজস্ব অ্যাপ্রোচ থাকে। এবং সেটাকে ভুল বলার কতটা, যে ভুল বলছে সে কতটা সেই ব্যাপারে অভিজ্ঞ বা অজ্ঞ, সেটা ব্যাপারটা বুঝতে হবে। তো আমার মনে হয় এই জায়গাটায় আমরা সবসময় গ্যাপটা থেকে যাচ্ছে। একটা দিক হলো আমরা ভুলে যাচ্ছি একজন ডাক্তার, সেও সমাজের একটা অঙ্গ, সেও রক্ত মাংসের মানুষ, তারও ভালো মন্দের বিষয় আছে, তারও ওই সময়ের পার্টিকুলার সময় মেন্টালিটির একটা বিষয় আছে, তাকে সেইভাবে দেখা উচিত। দ্বিতীয়ত হলো চিকিৎসার পদ্ধতি দুজনে দুরকম হতে পারে, রেজাল্ট সবসময় ভালো হবার কথা নেই। একই সঙ্গে একই দিনে দুজন হার্ট অ্যাটাকে রুগী ভর্তি হলো, একজন ভালো হয়ে গেল, 5 দিন বাদে হেঁটে গেল, আরেকজনে খারাপ হতেই পারে। অতএব সেটাকে ওইভাবে যেন আমার রুগী ভালো হতেই হবে এমন বিষয় আমার মধ্যে নেই, এবং সেটা সমাজকে বুঝতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস খুব দরকার, সেটা হলো সাহায্য করা। এখন ধরুন আমি এর মধ্যে একটা গল্প বলছি। আমি একটা পেশেন্টকে রোজ দেখছি, যে আমার যে ডাক্তারবাবুরা আছে আমার সঙ্গে যারা কাজ করেন, আমরা, ও আমাকে বলছে এই পেশেন্ট এটা হচ্ছে, তো আমি দেখছি রোজ, ঠিক আছে। কিন্তু আমার থার্ড ডে দিকে মনে হলো তার ইমপ্রুভমেন্ট স্যাটিসফ্যাক্টরি, আমি প্রথম দিকে থেকে দ্বিতীয় দিন ইমপ্রুভ করেছে, তৃতীয় দিন কিছুটা করেছে, 4th ডেতে গিয়ে আমি দেখলাম যে ওর ইমপ্রুভমেন্ট রেদার একটু খারাপ হয়ে গেছে। আমি বললাম কি, চলো আবার শুরু করি। আমরা যখনই কোনো পেশেন্ট খারাপ হয় আমি আবার শূন্য থেকে শুরু করি, আবার এবার বাড়ির লোককে ডাকলাম, ওকে বললাম কী হয়েছে কী না, আবার সব জানতে শুরু করলাম, এবং সেটাই উচিত করতে। দেখলাম ওরা কী করেছে, প্রথম 2 দিন হাসপাতালে ওষুধগুলি খাইয়েছে, ওর ভদ্রলোকের অনেকগুলি ডিজিজ। ও এবার শুরু করেছে কি, ও একজন কাছ থেকে ডায়াবেটিক ওষুধ খায়, উনি গিয়ে ওই ভদ্রলোকের ওয়াইফ গিয়ে ওনার ডায়াবেটিকের ডাক্তারবাবুর কাছে কথা বলে উনি কী ওষুধ খান সেগুলি আবার লিখে এনেছে, সেগুলি দেওয়া হচ্ছে। মানে হাসপাতাল থেকে যে এটা ওষুধ দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। উনি একটা আর্থারাইটিস আছে, আর্থারাইটিস উনি আর অন্য একটা ওষুধ খাচ্ছে, সেটা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন। এই ধরনের অনেক কিছু বিষয় আছে। আমি জাস্ট ছোট্ট একটা গল্পটা বললাম, এর গল্পটা আরও অনেক বিষয় লম্বা। কিন্তু এতে কী হয়, আপনি যদি আপনার বিষয়টাকে সুস্পষ্টভাবে চিকিৎসকের বা চিকিৎসা কর্মীদের সামনে তুলে না ধরা হয়, তাহলে চিকিৎসা বিভ্রাট হবে। সেটা অত্যন্ত দরকার। অনেক সময় আমরা অর্ধেক কথা বলি, বাকি ডাক্তার বুঝে নেবে। আমি অনেককে দেখেছি ইচ্ছা করে যখন কথা বলে, আপনি দেখেন না, তো আপনি দেখুন, আপনি তো বলতে হবে, আপনার প্রবলেমটা আপনাকে বলতে, পেটে ব্যথা আপনার, তো আপনার যদি না বলেন তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। কেউ তো ডাক্তার তো এই নয় যে আমি দূর থেকে দেখে একদম জ্যোতিষশাস্ত্র দেখার মতো আমি হাত দেখে সব বলে দেবো কোথায় হয়েছে। আমার মনে হয় এক্ষেত্রে দুদিকে কাছে আসতে হবে, এক কদম হাম ভি চলে, এক কদম তুম ভি চলো, তাহলে চিকিৎসাটা ভালো হবে। চিকিৎসার পরিবারের লোকজন যে সহযোগিতা করতে হবে। প্রায় দেখা যায় যে সকালবেলা একজন ব্যক্তি আছে, বিকেলবেলা আরেকজন ব্যক্তি আসছে। সকালের ব্যক্তিটা আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে যাই, আমার যখন একজন সিস্টার, যে নার্স যখন হাসপাতাল থেকে বাড়িতে যায়, ও কিন্তু হ্যান্ডওভার দিয়ে যায়, তোকে এই পেশেন্টটাই এই ওষুধ পেয়েছে, এই ওষুধ পাবে। কিন্তু বাড়ির লোকরা কিন্তু বাড়িতে যাওয়ার সময়, আমি সরকারি হাসপাতালের কথা বলছি, প্রাইভেট হসপিটালে এই বিষয়টা নেই। এই কারণে প্রাইভেট হসপিটালে ঝামেলাগুলি কমাচ্ছে, সেখানে টোটাল দায়িত্বটাই অ্যাজ এ হোল একটা প্যাকেজের মতো হাসপাতাল নিয়ে নিচ্ছে। আমার সরকারি হাসপাতালে এত লোক নেই যে আমি টোটাল হ্যান্ডওভারটা আমি নেব।
তাহলে কী হয়, পেশেন্ট অনেক বেশি, এবং সেখানে বাড়ির লোকেরা দায়িত্বটা পালন করে, আমি বলছি না করেন, 100% করে, এবং ওরা সহযোগিতা করে বা নার্সিং কেয়ারটা ওরাই দিচ্ছে। এখানে হসপিটালে চলছে, নাহলে চলতে পারতো না, আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার হতো, কিন্তু সেক্ষেত্রে হ্যান্ড ওভারটা অনেক সময় হয় না। এক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ঘটনা মিলে মিশে এটা এমন একটা সময় আসে, এবং বেশিরভাগ দেখবেন যে ঘটনা যখন একটা হাসপাতালে কোনো একটা ঘটনা ঘটেছে, এমন একটা লোক ঘটনাটা করে যে হঠাৎ করে এসছে আর হঠাৎ করে আবার কিছু একটা করে বেরিয়ে গেছে। এই নয়, যে ছেলেটা বা যে মহিলা সকাল থেকে বসে আছেন, সাধারণত উনি কোনো ঝামেলা সৃষ্টি করেন না, কারণ উনি কাজটা দেখেছেন কি হয়েছে, সকাল থেকে উনি দেখছেন, অবজার্ভ করছেন কি হচ্ছে। এই কারণে আমার মনে হয় হাসপাতালে বিষয়ে রুগীর খুব কাছের যারা, তারা হাসপাতালের রুগী সম্পর্কে কথা বলা উচিত। অনেক হাসপাতালে লেখা থাকে বা আপনি ভর্তির সময় আপনার খুব কাছের লোকদের যারা জানবে রুগী সম্পর্কে, ওরাই শুধু যোগাযোগ করে, অন্যরা নয়। সবাই যদি এসব কথা বলে তাহলে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আমার মনে হয় ছোটো ছোটো বিষয়গুলিকে এক জায়গায় করে এনে, এবং সেক্ষেত্রে আর হাসপাতালের বা যারা, এবং আমি আবারও বলবো যে আমাদের দেশে কিন্তু বা আমাদের রাজ্যেও এই যে পরিকল্পনাগুলি কোথাও একটা দুর্বল হয়ে আছে। যখন হাসপাতালে একটা রুগী ভর্তি হচ্ছে, তাকে ডুজ অ্যান্ড ডোন্টসগুলি বলে দিতে হবে। হাসপাতালে এলে আপনি এই করবেন, এই করবেন না, তাহলে কিন্তু তাদের চিকিৎসা বিভ্রাট কম হবে। এবং শেষে কী হয়, পরিশেষে যদি কী হয়, যদি একজন চিকিৎসক বা চিকিৎসাকর্মী ওনার সারাদিনের যে পরিশ্রম বা ওনার সারাদিনের যে সেবা, আমি সেবা বলবো না, পরিষেবা বলবো, উনি যে কাজটা করেছেন তার ওই যে আপনি একটা যেটা গল্পটা বললেন, সেটা যদি এতটা রিকগনাইজ, কেউ টাকা চাইছে না, পয়সা চাইছে না, একটু রিকগনিশন, একটু হাসি না, একটু ধন্যবাদ। আমি অনেককে দেখেছি, অনেক পেশেন্ট খারাপ হয়েছে বা পেশেন্ট হয়তো বাঁচেনি, তারপরে যাওয়ার সময় অনেক কিন্তু অত্যন্ত ভদ্রতা এবং নম্রতার সঙ্গে বলে গেছে যে ডাক্তারবাবু বা সিস্টার আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন, এটা আমাদের ভাগ্যে ছিল না, উনি নেই। তাহলে এই জায়গাটা হয়, আমি বলছি না হয় না, কিন্তু সবাই যদি এই জিনিসটা হয় তাহলে সার্বিকভাবে কিন্তু হাসপাতালের বা পরিষেবার উন্নতি হবে। আমি যখন বলবো যে আমার কাজটাকে কেউ না কেউ সম্মান দিচ্ছে, আমি যদি আজকে যদি ছোটো কাজও করি, আমি যে আপনার ঘরে যে একটা ছোটো কাজ করে, ওকে যদি আমি একটু অ্যাপ্রিসিয়েট করি, তাহলে পরের দিনও কাজটা আরও ভালো করবে। আমার মনে হয় সার্বিকভাবে সমাজের দায়িত্ব যে প্রত্যেকে আমরা পরের তরেতো, তাহলে আমরা যদি প্রত্যেক রাস্তা যত ছোটো হোক আর যত বড়ো হোক তাকে সম্মান দিতে জানি, তাহলে সমাজে সমস্যা হবে না। থ্যাংক ইউ। আমাদের বিশেষ করে আপনার কাছেও এরকম প্রচুর রোগীরা যান, বিশেষ করে হাসপাতালে, এবং যেহেতু আপনি একজন এমিনেন্ট কার্ডিওলজিস্ট, তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো হাই বিপিতে ভুগছেন, ওষুধপত্র সময় মতো খাচ্ছেন না, এর থেকে আরও অন্যান্য সাইড কিছু থাকে, অ্যালাইড কিছু কিছু সমস্যা থাকে। কিন্তু যারা অলরেডি হার্ট ডিজিজে ভুগছে বা হাই বিপিতে ভুগছেন, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আপনার? দুটো বিষয়, যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বা হাই বিপিতে ভুগছেন, তাদেরকে প্রথম কথা বলবো, তার আগেই আমাদের রেগুলারলি ব্লাড প্রেশার দেখা উচিত এমনিতেই। কারণ ধরুন একটু যখন এখন তো অনেকের এবং ছোটো ছোটো ছেলে মেয়েদেরও ওজন স্বাভাবিকের থেকে বেশি হয়, তাদের ব্লাড প্রেশার, আমরা আগে বলতাম যে 18 বছর বয়স থেকে এইসব মানে হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরগুলিকে ইভ্যালুয়েট করা উচিত। কিন্তু এখন আমার মনে হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদেরও স্কুল হেলথ চেকআপের সিস্টেম আরও বেশি এফেক্টিভভাবে শুরু করা উচিত, এবং সেখানে স্কুল হেলথ প্রোগ্রামে ওদের যদি ব্লাড প্রেশার দেখার একটা প্রোগ্রাম শুরু করা যায়, তাহলে কিন্তু ওরা কিন্তু জানবে ওদের অবস্থানটা কী আছে। আমি যখন জানবো যে আমার ব্লাড প্রেশার বেশি আছে, তাহলে আমার কী কী করণীয় আছে। প্রথম কথা, আমার ডায়েটটা চেঞ্জ করতে হবে, সল্ট কম খাবো এবং বেশি ফ্যাটি ফুড আমি খাবো না। ওজনটা ওই যে আমি যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্সটা দেখে আজকে সবাই মোবাইল থেকে বের করতে পারে, সেটা দেখে যদি আমার ওয়েটটা কমে রাখা যায়, বিএমআই যদি স্বাভাবিক দিয়ে কমে রাখা যায়, তাহলে আমি ভালো থাকবো। প্রেশারের ওষুধ যদি চিকিৎসক অ্যাডভাইস করে, সেটা রেগুলার খেতে হবে। এবং আজকালের দিনে হোম ব্লাড প্রেশার মনিটরিং অত্যন্ত প্রয়োজন। আমি সবাইকে বলি যে বাড়িতে ব্লাড প্রেশার, অনেকগুলি ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়, স্ট্যাথ বিপি দিয়ে দেখার দরকার নেই। ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনগুলি মোটামুটি যেগুলি রেগুলার ব্যবহার করা হয় সেগুলি ভালো। এবং যদি আপনার কখনোই সন্দেহ হয়, আপনি আপনার চিকিৎসকের কাছে যান, দেখান, ওখানে ব্লাড প্রেশারটা দেখিয়ে ওটার সঙ্গে স্ট্যান্ডার্ডাইজ করিয়ে নিন, আপনার মেশিনটা ঠিক আছে কিনা বুঝে নিন। নাহলে ওই মেশিনটা নিয়ে যান, নিয়ে ডাক্তারবাবুকে বলুন যে আমারটা ঠিক আছে কিনা একটু দেখে দিন, নিশ্চয়ই ডাক্তারবাবু দেখিয়ে দেবেন।
দেখে দিলে সুবিধা কি আমি বাড়িতে বসে মেজার করতে পারবো। যখনই সন্দেহ হবে বেশি বা কম হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, ফোনে কথা বলুন, আজকাল তো সেই সুবিধা রয়েছে। অনেকে দেখছি আমি ওই এটা মেজারমেন্ট করে ছবি তুলে ক্যামেরাতে নিয়ে মোবাইলে নিয়ে আসে, এই দেখুন আমার রেকর্ড, মানে এটা ভুল হতে পারে কিন্তু এই রেকর্ডটাতে ভুল নেই, ছবিটা দেখাচ্ছে। তাহলে এই যে কাজগুলি এটাও তো ভালো দিক যে, এবং আমার মনে হয় ব্লাড প্রেশারটাকে রেগুলার কন্ট্রোলে রাখাটা অত্যন্ত দরকার। দ্বিতীয় যেটা বলে হার্টের প্রবলেমটা, মানে বিশেষ করে আমি যদি হার্ট অ্যাটাকের কথা বলি, সেখানে প্রথম হলো লাইফস্টাইল প্রথম থেকে সবাইকে কম ঠিক রাখতে হবে, ওজনটা ঠিক রাখতে হবে, তারপরে ব্লাড প্রেশার বা ডায়াবেটিস থাকলে সেগুলি কন্ট্রোলে রাখতে হবে, এবং তারপরে যদি কারো কখনো বুকে ব্যথা হয়, বুকে ব্যথাকে অ্যাসিডিটি বলে চালাবেন না, সেটা খুব খারাপ। বিশেষ করে বুকের মাঝখানে, আমি পেটে ব্যথা বলছি না, বুকে যদি ব্যথা হয় এবং সেটা যদি খুব বেশি হয়, তার সঙ্গে যদি খুব দুর্বল লাগে, ঘাম হয়, বা হাঁটতে গেলে কষ্ট হয়, বা যে কোনো বুকে ব্যথা সেটা হাঁটার সময় যদি বাড়ে, সেটা কিন্তু হার্টের ব্যথা হতে পারে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, এবং উনি যেটা পরীক্ষা নিরীক্ষা করবেন সেগুলি করা উচিত, ওষুধগুলি ওনার অ্যাডভাইস মতো খাওয়া উচিত, লাইফস্টাইল চেঞ্জগুলি যেটি বলবেন বিশেষ করে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ সেগুলি মানা উচিত। তাহলে কিন্তু আমাদের হার্টটা দুর্বল হবে না। হার্ট অ্যাটাক শুধু আমাকে ওই সময়ের জন্য না, সেটা 5 দিন বা 5 সপ্তাহের রোগ না, সেটা সারা জীবনের রোগ। একবার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট কিন্তু আমার, এর মানে হলো হার্টের যে ধমনীগুলি সে দিয়ে রক্ত ঠিকভাবে প্রবাহিত হচ্ছে না। সেটাকে ঠিক রাখার জন্য আমার সবসময় চেক আপে থাকতে হবে, এবং জীবনশৈলীর পরিবর্তন, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ থেকে আমাদের সবসময় মনে রাখতে হবে। স্মোকিং, টোবাকো চুইং বা অ্যালকোহল এগুলি থেকে আমাদের মানে দূরে থাকতে হবে, এগুলো বন্ধ করতে হবে, তাহলে আমরা ভালো থাকবো। আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, গ্রামে গঞ্জে বেশ কিছু স্টুডেন্ট, বিশেষ করে যারা এইচএস পাস করে, খুব গরিব ফ্যামিলিরও হতে পারে, এরকম ট্রেন্ডটা বেড়েছে, তারা খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা ডাক্তার হতে চাইছেন। তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে সার্বিকভাবে? একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব দরকার। প্রথম কথা হলো, আগে আমি মোটিভেটেড হতে হবে। ডাক্তারিটাকে যদি আমি বলি এটা প্রফেশন, কিন্তু এটাকে আমি আমার একজন খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, একজন খুবই মানে ধর্মীয় পুরুষ আমি বলবো। উনি একজন বলতে, দেখো শিক্ষকতা এবং চিকিৎসা এটা কখনো বৃত্তি হতে পারে না, এটা ব্রত, ইট ইজ ডিভোশন, ইট ইজ নট প্রফেশন। এবং কোনো ব্যক্তি যদি সে এই ধারণাটা মনের মধ্যে পোষণ না করতে পারে যে আমি একটা প্রফেশনে যাচ্ছি, আমি একটা ডিভোশনে যাচ্ছি, এবং সেই ডিভোশনটাকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই, তা না হলে কিন্তু আমি আগে কখনো এগোতে পারবো না। অতএব প্রথমেই যে স্টুডেন্ট এইটাকে প্রফেশনে নিতে চাই, আমি বলবো আগেও ভাবতে হবে এটা ডিভোশন, এটা প্রফেশন নিলে কিন্তু ঝামেলা হবে। দ্বিতীয় কথা, আজকের দিনের চিকিৎসার কিন্তু সময় অনেক বেশি লাগে, বা ডাক্তার হওয়ার জন্য যে সময়টা নির্দিষ্ট করা আছে, আজকে দেখুন কেউই যারা পড়াশোনা করছে বা ক্লাস 12 পাস করার পরে পরীক্ষা দিতে হবে, নিট পরীক্ষা দিতে হবে, দিয়ে তারপরে সে ডাক্তার হবে, বা সে সুনির্দিষ্ট মার্কস পাওয়ার ডাক্তার হবে, বা ডাক্তারিতে ভর্তি হবে। অ্যাট দ্যাট টাইম দ্য দেন চিফ মিনিস্টার অফ দ্য রাজস্থান, she categorically discussed about the medical tourism, and they said what was their plan and what they are going to do in the medical tourism, because Rajasthan is a good area. Right. That way for tourism purpose. They want to modify it to the medical tourism, and they are successful now. And I strongly believe that we are gradually developing our tourism sector, and the days are not very far away. I am very confident, and I've been very positive about it, that our state will also develop a medical tourism. I mean, we will have much more, we will be able to attract much more people in our state for tourism as well as medical treatment, as because the treatment in our state will be much more cheaper than a so-called corporate sector hospitals in West Bengal or Hyderabad or Chennai, because they are truly and truly corporate, and their treatment is not from heart, but the treatment is only for against the cash payment. And I strongly believe our people, our doctors, our nursing people, even the government, the management, those who are management, they are not for the money, rather for to help the people. So you have very rightly mentioned, you see within next 1 decade, Tripura will be one of the important hub of medical tourism. I'm very confident about it. When did you make your mindset to become a doctor?
কঠিন প্রশ্ন। প্লিজ ফর আওয়ার না প্রেজেন্ট জেনারেশন সেক। আসলে আমি যদি বলি যে এটা আমার ইচ্ছা তাহলে না, ভুল। এটা আমার বাবার ইচ্ছা বা মা বাবার ইচ্ছা, এবং আমি আমার পরিবারের প্রথম ডাক্তার। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন এবং উনি চাইতেন যে ওনার ছেলে ডাক্তার হোক, এবং তখন তো স্কুলে যেটা হয় সবারই এটা মানে মাথার মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয় যে না তুই কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে। ন্যাচুরালি তখন আমিও কিন্তু নিজেকে সেভাবে তৈরি করে নিয়েছি, এবং আমি খুব একটা ছোট্ট গ্রাম, একটা উদয়পুর শহর থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে গঙ্গাচড়াটে গ্রামে, ওখানে পড়াশোনা করতাম। ওখানে ক্লাস 8 পর্যন্ত ওখানে পড়েছি। তখন আমার মনে হচ্ছে ওই সামার ভ্যাকেশনে, যেটা আমরা বলতাম জ্যৈষ্ঠ মাসের বন্ধ, সেখানে বসে আমরা ওই জলের মধ্যে কিছু চিনি ইত্যাদি মিশিয়ে, মানে তথাকথিত ওই সময় সিরাপ বিক্রি হতো, এখন আর দেখা যায় না, ফাইল বা সিরাপ বিক্রি হতো, সেগুলোর মধ্যে দাগ কেটে কেটে দেওয়া হতো, সেগুলো মানুষকে খাওয়াতাম। তোমার পেটে পেতে হচ্ছে খাও, এই ধরনের খেলা, মানে আমরা খেলাটা খেলতাম অনেকটা ডাক্তার খেলা। তো ওই ধরনের ভাবেই আমার মনে হয় আস্তে আস্তে হয়তো কোনো এক সময় মনটা সেদিকে চলে গেছে, এবং তারপরে যখন সময় সুযোগ এসছে সেটা গ্রহণ করেছি। এটাই বোধহয়, আর কিছু বিশেষ করে মানে আমার পরিবারের সবাই চাইছিলেন যে আমি ডাক্তার হই, এবং নিঃসন্দেহে আমার খুব ইচ্ছে ছিল, মানে যখন বিষয়টা মাথার মধ্যে ঢুকানো হলো, এবং সেটা আমার খুব ভালো লেগেছিল, এবং এই কারণেই আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছি, এবং পেয়েও গেছি, সুযোগটাও পেয়েছি, এবং সারা জীবনে আমার মনে হচ্ছে এটা আমার চয়েস, আমার বাই ডিফল্ট বা আমার ইচ্ছার একটা সাবজেক্টকে আমি বা একটা বিষয়টাকে আমার প্রফেশন হিসেবে নিয়েছি, এবং সারা জীবনে আমি চেষ্টা করে এসেছি বা চেষ্টাও করব যাতে যেটা আমি গ্রহণ করেছি সেটাকে সমাজকে পুরোটা আমি যাতে দিতে পারি, সেটা আমার ইচ্ছে থাকবে। পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, এই তিনটা শব্দকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের চোখে অনেক সময় ধরা পড়ে খুব দুর্ভাগ্যজনক ডাক্তাররা মার খাচ্ছেন পেশেন্ট পার্টি থেকে, আবার কখনো কখনো খুব, যদিও ওইটা আরও নেগলিজেন্ট, খুব কম, ডাক্তাররাও হয়তো তাদের সেলফ ডিফেন্সই হোক বা একটু রেগে গিয়ে হলেই হোক রোগীদের সাথে একটু দুর্ব্যবহার করে। তো সবটা নিয়ে আমরা সার্বিকভাবে বলবো, ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এই যে ডাক্তারদের উপর যে আক্রমণ, এই ব্যাপারটা তো খুবই লজ্জাজনক, দুঃখজনক। আপনি এই প্রফেশনে দীর্ঘদিন ধরে আপনি আছেন, যদি সাধারণ মানুষের সচেতনতার জন্য যদি কিছু বলেন। আমি এটাকে অন্যভাবে দেখবো। আমি যেকে বলবো যে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে চিকিৎসা একটা প্রফেশন, এবং চিকিৎসক এই সমাজেরই একজন অঙ্গ। আমার বাবা যেমন বললাম, আমার বাবা একজন শিক্ষক, আরেকজন ডাক্তারের বাবা হয়তো একজন ইঞ্জিনিয়ার, বা আরেকজন ডাক্তারের বাবা হয়তো একজন পলিটিশিয়ান, বা আরেকজন ডাক্তারের বাবা একজন কৃষক। তাহলে সে সমাজের বাইরে নয়, এবং সেও কিন্তু ডাক্তার মানুষ, হয়তো তার ভুল ত্রুটি হতেই পারে, এবং প্রত্যেকটা ডাক্তার প্রতি মুহূর্তেই খুবই সুন্দরভাবে কথা বলতে পারবে এমন কোনো কথা নেই। এটা বিষয়ের ইন্টারপার্সোনাল রিলেশন, যে IPR, সেটা অনেক সময় পড়ানো হয়, কিন্তু সেটা কতটা মেনটেন করা যায়। আমি যদি বলি যে ডাক্তারদের ভুল, আমি সেই জায়গা থেকে যদি হাঁটতে শুরু করি, তাহলে বলবো যে ডাক্তারদের ভুল হতেই পারে, সেও মানুষ। এবং চিকিৎসা বিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেখানে আমরা যখন পড়াশোনা করতাম, বা এখনও আমি বলি যে এখানে 2+2 4 নয়, কারণ চিকিৎসা বিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান। আর ফিজিক্যাল সায়েন্সকে আমরা পিওর সায়েন্স বলি। কেন বলি? এই কারণে বলি, চিকিৎসা ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্স, সেখানে 2+2 4, সেখানে না 3 হবে না 5 হবে। কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স বা আমি একটা কথা, আমরা হ্যাপাটাইটিস ফাউন্ডেশনে যখন কথা বলতাম, সবাইকে বলতাম যে সকল ব্যক্তিদের সামাজিক গুরুত্ব বেশি, ওরা যখন কথা বলবেন পাবলিকলি জনগণের সামনে, 2 মিনিট স্বাস্থ্য নিয়ে কথা বলুন। সেটা হতে পারে ব্লাড ডোনেশন। আপনি যদি ব্লাড ডোনেশনে আপনি মনে করেন, আমি ভালো বলতে পারি ব্লাড ডোনেশনে বলুন। সেটা হতে পারে আপনার কোভিডের সময় কোভিড হতে পারে, হ্যাপাটাইটিস বি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বলুন, এটা স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে। আমি কিন্তু ওই বিষয়গুলি যে সবাই যে স্বাস্থ্য নিয়ে কথা বলে যে কোনো মাধ্যমে, আমার মনে হয় মানুষের সচেতনতা বাড়বে। আর যারা সাপোজ টু বি ব্লাড ডোনার, মানে 18 থেকে 60 বছর বয়স, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, দেখুন, ব্লাডটা আমার আপনার প্রয়োজন। আপনি এই সমাজেরই একজন। কালকে আমার ভাই, আপনার বোনের,
আপনার মায়ের আপনার বাবার রক্তের প্রয়োজন হবে। আমি দেবো, নাহলে আপনি দেবেন, নাহলে আপনার বন্ধু দেবে, আপনার ভাই দেবে। কেন আমি আমার ব্লাড ব্যাঙ্কটাকে সবসময় এমনভাবে সচল রাখবো না যাতে একজন লোকের যখন রক্তের প্রয়োজন হবে সেই রক্তের অভাবে সে যদি মারা না যায়। এবং আপনি একদম সঠিক কথা বলেছেন, আমাদের কিন্তু গরিমা আছে, আমাদের গর্ব আছে, আমরা কিন্তু আমাদের মানুষের পাশে দাঁড়াই। আমরা সবসময় মানুষের যে কোনো কষ্টে দুঃখে আনন্দেও আমরা কিন্তু পাশে দাঁড়ানো, আমাদের একটা ইতিহাস আছে, গৌরব আছে। আমরা সেটাকে যদি বজায় রাখি এবং সেটা যদি আগামী দিনে যদি কোথাও ঘাটতি আজকে হয়েও থাকে, বিভিন্ন কোভিড হতে পারে, অন্যান্য কিছু সমস্যা হতে পারে, প্রায় দেখা যায় আরেকটা ये न्यूज প্রবলেম হয়, कंटेंट প্রায় देखने के ইলেকশন, लिए शुक्रिया। নির্বাচন अगर প্রায় একটা না आपका একটা कोई করে আমাদের सुझाव সারা বছর है একটা কিছু तो election हमें চলতে कमेंट থাকে। कीजिए, এগুলো কিন্তু আমাদের ডিস্টার্ব করে, কারণ सब्सक्राइब যারা ব্লাড कीजिए দিতে পারে AGT Live যুবকরা বেশিরভাগ যারা, 24/7। তারা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। Thanks for watching বা যারা ইভেন AGT একজন স্কুল Live টিচার, ওনাকে 24/7. বিভিন্ন কাজে সারা বছর থাকতে হয়। শিক্ষা যেমন আছে, তার স্কুলের বাইরে ইলেকশনের সময় ডিউটি করতে হয়, অন্যান্য কাজে ডিউটি করতে, এইসব করতে করতে আমার মনে হয় আমাদের ঠিক ওই সময়টা হয়ে ওঠে না। কিন্তু আমাদের সবাইকে সময় বের করতে হবে। এর মধ্যে ব্লাড দিতে অল্প সময় লাগে, 15 থেকে 20 মিনিট, আর আসতে যে সময়টা, আমরা সবাইকে আমাদের ব্লাড দেওয়ার জন্য অনুপ্রাণিত হতে হবে এবং সবাইকে ভাবতে হবে যে আমরা এটা আমার সামাজিক এবং মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে কিন্তু ব্লাডে কোনোদিন অভাব হবে না আমাদের রাজ্যে। Now, changing the topic once again, what is the present trend of cardiovascular disease in India and, of course, same in abroad? You see, there are two issues, abroad and our country. What is the difference between? Difference between you see, cardiovascular disease means disease the heart and vessels. Particularly if I say that heart means main heart part itself, and vessels means its all system. Blood is heart is pumping the blood, going to the periphery all over the body and coming back to the heart. This is the whole cardiovascular system. Now disease is increasing in a developing country, it is reducing or it is stagnant at one position in the developed country. The reason main being is our awareness development and our disease prevention motive. You see, Western world has changed a lot. I mean, say smoking, if I take smoking as a risk factor, smoking has reduced drastically in the Western world and definitely at the same time in our country also. It has reduced, but it has not been stopped. Now, what does it mean? That if I do have a risk factor, my disease will persist. And in the Western world, or even say American countries, Canada, America, it is said their disease perception or perception of health prevention or public health issues are much better. Due to many reasons. I mean, their educational status, their understanding of the disease might be better, but it doesn't mean that we do not have the idea. So even the India ancient India had a better idea of preventive health or public health than the Western world. I should say, they've learned lot many things. Say alcohol. Alcohol is a bad thing. It was known to our ancient, doctors or at that time physicians or treater or healers. It was known to them. Even the treatment or the charak and sushruta was from our country. So, and we know what is the disease, what is harmful and what is a good thing. But with time, due to some or other reason, we have changed our lifestyle has changed a lot. Now, due to that thing, Western world they had also peak. Due to industrialization, and all this country had a peak of cardiovascular disease, meaning by heart attack, hypertension, and other issues. But with time, they could reduce the body, at least they could halt at some extent. ये So what is न्यूज our कंटेंट problem? देखने Our के problem लिए is, again, if I come शुक्रिया। back to the अगर risk आपका factors, कोई सुझाव है we are तो here हमें to stop कमेंट the smoking. कीजिए, सब्सक्राइब Alcohol is कीजिए increasing. AGT Live 24/7। Rather, it is one of the Thanks socially for watching accepted AGT Live toxic 24/7. substance we are taking, and that is a bad thing. Again, sedentary lifestyle, what they have left, we have studied. Now, even if I want to get say 500 meter, I would like to take a scooter or a bike or a car or some other thing. So sedentary lifestyle, and comes your dietary habit. This is the most important thing. Our diet, if you see our diet is very, this balanced diet. We used to take vegetables, we used to dal, we used to take protein and carbohydrate, everything.
Now our diet is having lot of food which can increase our atherosclerosis or cardiovascular disease. So that way cardiovascular disease or heart attack is increasing in our country. Another issue is our perception regarding the disease. So what is the most important symptom of heart attack? Chest pain. But we love to believe my chest pain, even though I understand having a severe chest pain along with severe sweating, discomfort, so much so that I can fall at any given time. Even at that time, I love to believe I am having acidity. There is some sort of dichotomy is there. I know it is serious, I know it is bad, but I'd love to believe it is my acidity. So what I do, I take some antacid. Now we are not taking antacid, we are taking some antacid tablets so called. I don't know the names, everything. So we are going to the shop, and unfortunately, like in the shopkeeper or medicine shop, they are selling the drug which is not there, not supposed to sell. Okay, you take it. They are also giving advice. Every alternate person is a doctor. So he is giving that, okay, you take it. The result is when he is reaching to the hospital ultimately, sometimes they are dying on the way. There is something like sudden cardiac death. And then we say, okay, we could not understand, he died even in the bed or like that, or on the way to the hospital. And doctor declared, we write in the newspaper, doctor declared, when he reached to the hospital, doctor declared he is dead. So all these things are happening in our country more. Whereas in the Western world, your symptoms to hospital, reaching the hospital time is 6 minutes. Even in your road, you see, if some ambulance is running, we don't give them pass. Though you are supposed to. But how much conscious we are when somebody is belling a siren, we are not very much aware about it, how much important it is. When somebody is reaching to the hospital, how much attention we are giving to this particular patient. If you see emergency patient care, still, when somebody is reaching to the hospital, the time from the gate to the doctor sometimes is increasing. It is not, we are not giving sufficient importance to them many a time. So, the person who is attending them is not understanding the importance. So, there are many issues which is increasing the burden of the disease, or even if patient is reaching to the hospital, not getting the treatment on time, in treatment is delayed and treatment is denied, as is said. And the result is what? Patient surviving, everything fine, but his heart has become weak. So much so that now you cannot go for even angioplasty or even surgery or anything, just taking medicine and doing just routine activity, not doing much of his activity. So though he could avoid the death, but his morbidity, his ability to work has reduced. So there are many issues. Again, the public health is a big area to understand, and again it should be understood by the policy makers, planners, government, people alike. And our understanding regarding this is very important. That's why probably we are still lagging behind. India and Indian subcontinent that way. We have to have better knowledge about the subject, about the symptomatology, disease and disease prevention methodology. Only then we can reduce our burden. It is said around probably as far as the disease prevention authority is concerned, we are lagging much behind than the Western world. So we have to combat this part. We are developing. Definitely, we are proud about it that our country is developing like anything. But at the same time, with the development, we are getting more and more disease. We should develop in our health care strategy. We should develop in our health planning. And we should develop in our health understanding. We are not improving or we are developing in that sector. Otherwise, we will be a good economy, but bad in health. So our manpower, our human resource, we won't have a very intelligent, a good number of human resource. Because one of the important resource of our country is the human resource. And we will fail to get the good number of human resource. So that is very important. One thing, don't you think that the government of Tripura is one-sided in terms of tourism development? Because in other states like Kerala or South India or Northern India, somewhere else, wherever the tourists they come for two purposes, dual purpose. One is the sightseeing, this, that and all, and simultaneously as a medical tourist. But in Tripura, this medical tourist, this term is still neglected or is unpronounced and not uttered even. Don't you think government of Tripura is a loser enough, not promoting or projecting health, this medical tourists, or giving importance to medical tourists? If it is so, what
measures should government of Tripura take for the medical tourists? Because we have a GMC. It's a very reputed medical college, simultaneously a TMC, and so many other hospitals. I'm not talking about the modernity or the efficiency, but in true sense, GBP Hospital is one of the reputed hospitals in the northeast India. Even many people from Bangladesh, they also come. Even we have some private hospitals in Tripura. So from Bangladesh, even they are moving towards Tripura for treatment purpose. But why government is not converting them even simultaneously towards medical tourists? If so, what do you believe government should take? I think this is a very important issue. In fact, a few years back, around 2 decades back, I went to Jaipur, and at that time there was a conference of one of our medical conferences. Doctor, what are the health hazards after COVID-19, according to you? You see, COVID-19 has changed the world a lot, and during these 2 years of COVID-19 period, the new world has emerged in many ways. Say, in one way, technology is a big issue. See, if I think about even of health, the many things has come in the health scenario. Like, say today, if I want to know something about, say, ECG, simple ECG test, and I'm not very sure what the ECG is, I can send this ECG to thousands of the people across the globe, and they can give opinion on it. Similarly, say somebody has got a CT scan, and he wants to know about it, what is the diagnosis, he can do it. And at the same time, this is about the investigation. There are many investigations now which are being done at one center, and other center can analyze that particular investigation. So there is a technological breakthrough after the COVID. And definitely before the COVID, this was there to some extent. But as COVID has forced us rather to have an investigation at a distant place, there's something like teleradiology or telesystem, and another place we are studying that particular investigation or test. So that is one technology. Second, if a patient is somewhere else, even we know sometimes I cannot see a patient due to some or other reason, or a patient is there in the hospital, and my postgraduate doctors or my resident doctors are seeing the patient, and I'm here sitting over here, and he can show me even through a video, and I can see it, what is exactly happening to the patient. Or a patient, say if somebody has got a problem, say he has fallen down, after that he has got some episode like say convulsion, seizure, like that. Now if somebody records it, because now in every hand we have got a very good Android mobile, and that they can record it there only, and he can show me later on, and then I can, by seeing that particular photograph or videography, I can say what is happening. This is the way, this is the diagnostic sector. Regarding treatment, that is very important, because whenever somebody is having some problem, say I do have some problem where I am not very sure, to be very frank, I am not very sure whether say patient is already taking 5 drugs. I am not sure when I am adding a 6th drug or 7th drug for his treatment, I am not very sure whether there is an interaction between these 2 drugs. So immediately I can go to the Google, and I can know what are the side effects or interaction between the drugs. There are many good sides that I do understand. There are many bad sides, or not very authentic sites. The information given by these sites are not very correct. But there are very good sites also which helps us. So another site we do use that now the Metcal. So I want to know the BMI or body mass index. It's a very simple test, but I have to calculate. Earlier days we used to calculate it, how to what is the BMI, because that is important every day, day in and day out, to know what is your BMI, so that I can calculate the treatment, or I can guess what disease particular person can have. Now it is very easy. Just put it, and you give the data, and you know what is the status. I want to know the patient condition of the patient's liver. I can do just put 3-4 data, and I can have the data. Result of it. So that is the diagnostic sector is helping. Similarly, treatment sector. Say another issue is that we are not having that particular treatment facility in our place or in our hospital. I can, within many years, I can come to know what are the hospitals providing this particular treatment at a low cost.
Say my patient is a poor patient. I want to give him the service. Now there are many sites which are giving even donating the money for the patient care or patient benefit. So there are many issues has changed a lot. These are some small issues which are beneficial to the patient. But apart from then, the scientific research which has changed a lot. The earlier days, we used to, collect the data from the various PubMed or other things for research and other things. Now it is available just on a finger touch. So that's why the COVID definitely has caused or kept us stopped for almost 2 years. It was something like in a closed door we were there for 2 years, but after that when it is opened, the new era, new world or post-COVID world has changed that, and now we are trying to recover what we have lost in 2 years. So definitely COVID, we don't say it was good, not at all, but after COVID, we are trying to come out of that setback. And definitely another issue is that we are trying to come out whether this similar sort of any pandemic or epidemic doesn't occur across the globe, across the country or across the state. So that way there is, many new changes after the COVID. So we need to survive from COVID and maybe being panicked or being aware of the fact the COVID, this devastation. Most of us took the vaccine. And in the present scenario, present situation, there's a rumor about the side effect of COVID vaccine. What's your opinion about it? Exactly. It's a very important or very pertaining question at this particular time. You see, a lot of people has taken the vaccine. Now, if we ask someone, how many of them has developed some or other complication? So, because science goes by data. It is not one single incident, is not a evidence. What was the percentage of occurrence of some particular side effect? It was very minimal or even much nearer the point, 1% or much less than this. So that should not be considered as one of the important side effects. Yes, the manufacturer has said that this particular side effect can occur, but it doesn't mean it occurs with everyone. This can occur with anything. There are many other vaccines which has caused a lot of devastation also. So it doesn't mean COVID all of a sudden, because you see the COVID vaccine was prepared in a record time. Before that, no vaccine has emerged within the shortest possible time which has emerged this time with the COVID. Question may come whether this COVID vaccine was highly effective, 100% effective, 95% effective, 90% effective. Even the best possible manufacturer said it is up to 60% effective. But with the 60%, probably we could reduce the burden of the disease across the globe. So that way it is good. And side effect, I don't think it is a much, bigger one. Yes, at least published data are not much. One information given by a particular manufacturer is not the whole thing. We have to have some amount or good amount of published data, published in good journal, and it is not there at all. So that way, I don't consider that we should be very much panic about the side effect of COVID vaccine. At least still not. It is already over by more than 2 years. The amount of side effects recorded or published in good journals are very, very less. So we should not be panic about it as a whole. Thank you. In the recent times, in Indian state Kerala, brain-eating amoeba created another panic over there. Though 4 cases were found and 1 died, became the victim. Do you need to panic, especially in the other states like Kerala? You see, there are 2 issues I would like to say that Kerala is in one state which has got very, good health infrastructure, I believe strongly. Though I had never been to that way health, health setup of any Kerala hospital or like that. But what I have gone through any literature or any news media or other thing, they could diagnose many diseases. Even COVID was diagnosed very early over there. And their management policy or the way they could manage COVID early or diagnose early, it was very astonishing and very nice. So this time also they are talking about this brain-eating amoeba or Naegleria, this amoeba. So this is something different. It is not that only few cases has been diagnosed.
and we should not be worried that much, but we should be cautious. Particularly those who are taking bath in a pond or they're sort of even infected, even swimming pools or other thing. One should be cautious because even another issue is that now we don't take bath lot of, the pond or the sort of areas. So that way, it is only mainly for those who are in a village setup using pond. They should be cautious. And if somebody develops fever after taking bath in such a setup, one should inform the doctors. And this is important for us because we are informed now. We know this thing can happen. One can come with the fever, and within a very short time he can go in unconsciousness and can develop other side effects of the brain affection or some sort of encephalopathy, and so that we can diagnose the disease early, we can treat the disease early. So as such, at present time, we should not be very much worried about it. And there are many other neglected tropical diseases are there. And WHO is also concerned about this neglected tropical disease because we are in the tropical countries. So near the tropics, lot many diseases occurs. Sometimes diagnosis is late, and that causes all havoc. So what is, we usually ask or we usually advocate that even if you get some unusual symptom, any patient, this patient should be hospitalized. In any case, even fever, headache, vomiting, all these things occurs very frequently. They should be hospitalized and should be evaluated because we don't have good infrastructure in all hospitals. So nowadays, as you said earlier also, that COVID has given us some way to communicate with other hospitals. So you can communicate, you can discuss, and can have a diagnosis. So that way, at this very time, we are not very much worried about this brain-eating amoeba. Dr. Pradeep Bhaumik, you are synonymous with the killer of hepatitis B, especially in the state Tripura, and the pivotal role you have been playing since its inception in our state, the Hepatitis Foundation of Tripura. So it's a really very praiseworthy job you have been playing for the mass people benefit. Now, we would like to know about how did it propel you to move on with the hepatitis B mission, and what is the present situation in the state? That is very interesting, and rather this topic is very close to my heart. So it is something like, I become nostalgic when I talk about hepatitis B and my journey with hepatitis B for the last 20 years or more. We established our Hepatitis Foundation of Tripura in 2002, 28 July. সোনোগ্রাফি যেগুলি করা হয় সেগুলিতে বড় কোনো প্রবলেম থাকলে সেটা ধরা পড়ে, অর্থাৎ ওখান থেকে আমাদের কিন্তু স্ক্রিনিংটা শুরু হয়। তাই আস্তে আস্তে কনজেনারেল ডিফেক্টগুলি কিছুটা কমে গেছে। এবং তারপরে আমি বলবো এই কারণে যদি হাসপাতালের বার্থ হয় তার পরীক্ষা হবে, তখন যদি ধরা নাও পড়ে পরবর্তী সময় কোনো না পর্যায়ে পড়ে, যদি না পড়ে কী দেখা উচিত। যেমন একটা ছেলে পড়াশোনা ঠিকভাবে করতে পারছে না, সে একটু হয়তো ধরুন একটু খেলে এসে ভাবাচ্ছে যে না মা আমি পারছি না, আমার একটু কষ্ট হচ্ছে, না কিছু না, এটা এমনিতে হয়, দৌড়ে আসছে, সেটাকে কিন্তু অবহেলা করা উচিত না। একটা বাচ্চার কেন একজোশনের প্রবলেম, হাঁটাচলা করলে কেন কষ্ট হবে, যদি হয় তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, পরীক্ষা করা উচিত। অনেক সময় শুধু দেখে বোঝা মুশকিল হয়, ইকোকার্ডিওগ্রাফি বা অন্যান্য পরীক্ষা করে হার্টের ডিফেক্ট বোঝা যায়, অর্থাৎ সেগুলি অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু অনেকে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বা সম্ভাবনায় বেশি। তাহলে সেগুলিকে আমরা যদি সেভাবে দেখি তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে নিস্তার পেতে পারবো। রিসেন্টলি অনেকে হয়তো কেউ কেউ বা সময় বাঁচাতে বা অন্যান্য কারণে লেজার সার্জারি বা লেজার থেরাপিকে প্রেফারেন্স দিচ্ছে, আপনি কি বলবেন? দেখুন, আজকাল সার্জিক্যাল প্রসিজারগুলি অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ডিপেন্ড করছে আমি কি সার্জারি করতে যাচ্ছি। যেমন আমি যদি বলি আগে কনভেনশনাল সার্জারি থেকে পরবর্তী পর্যায়ে এসছে যে ল্যাপারোস্কোপিক সার্জারি বা মিনিমালি ইনভেসিভ সার্জারি। ল্যাপারোস্কোপি ডেফিনেটলি খুব ভালো, সময় কম লাগছে, পরিশ্রম পেশেন্টের রিস্ক অনেক কমে যাচ্ছে, রিকভারি ফাস্টার, আমি কাজে জয়েন করতে পারছি 7 দিনের মধ্যে, আমি একদম ফিট কাজে জয়েন। যেমন একজন যদি গলব্লাডার সার্জারি করে ল্যাপারোস্কোপি বা মিনিমালি ইনভেসিভ নিয়ে কাজ করতে পারছে, সেটা একটা জায়গায়। লেজার সার্জারি সব বেশি জায়গাতে ইউজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটা পার্টে সেটা ব্যবহার করা হয়। আমি সার্জেন নই, এখানে এই ব্যাপারটা খুব বেশি ভালো জানবো তা নয়, তো যতটা সার্জেন বন্ধুদের সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে যে সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট বেটার, ব্লিডিং কম হয়। কারণ আজকে থেকে কয়েক বছর আগেও বা
কয়েক দশক আগে সার্জারি মানে 2-3 বোতল 4 বোতল ব্লাড নিয়ে নামতে হতো, এখন সেটা দরকার হয় না প্রায়, কারণ সেটা লেজার সার্জারি বা লেজার ডিসেকশন কিন্তু এখানে আমাদের অনেক সাহায্য করে, ব্লিডিং প্রায় নেই। এরপরে যে বিষয়টা রোবোটিক সার্জারি, আজকাল কিন্তু রোবোটিক সার্জারি আস্তে আস্তে পপুলার হচ্ছে, বেশ কিছু সেন্টারে রোবোটিক সার্জারি হয় এবং ওদের রেজাল্টও ভালো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন কিন্তু এটা সবচেয়ে বড় কথা। এই রোবটের পেছনে কে বসে, রোবট তো নিজে অপারেশন করছে না, সে আমার মধ্যে কেউ যে সার্জন বন্ধু আছে আমার, ও পেছনে বসে বসে রোবটটাকে গাইড করছে। অর্থাৎ ওর নলেজ, ওর ক্যাপাসিটি টু ডেলিভার অ্যান্ড হ্যান্ডেল দ্য মেশিন সেটা কিন্তু ভালো হতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। তেমনি লেজার সার্জারিও, সে লেজার নিজে তো যাবে না রাস্তায়, তাকে রাস্তাটা দেখিয়ে দিতে হবে, যে দেখাবে তার যদি ইন্টেলিজেন্স আর ক্যাপাসিটি ভালো থাকে নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। এবং ডেফিনেটলি প্রত্যেকটি প্রসিজারেরই একটা লার্নিং কার্ভ থাকে, এবং আমি বিশ্বাস করি আস্তে আস্তে এই লার্নিং কার্ভ যত বেশি পূর্ণ হবে বা আমাদের আরও বেশি এক্সপার্টাইজ বাড়বে, রেজাল্ট আগামী দিনে আরও বেশি ব্যবহার হবে। কারণ এখন হলো প্রিসিশন হেলথের জমানা, এখন আস্তে আমরা আরও বেশি খুব সূক্ষ্মভাবে সূক্ষ্মতর জায়গাতে পৌঁছানোর চেষ্টা করি। এই ট্রিটমেন্ট এইটাই করবো, এর বাইরে কিছু করবো না। এই টিস্যুটা কাটতে হবে, ওটাকে কাটতে হবে। যেমন ক্যান্সার সার্জারিতে আমি যে লেজার দিয়ে যদি একটা পার্টকে ডিসেক্ট করি, তাহলে আমার অন্য জায়গাগুলি করতে হবে না, ডিস্টার্ব হবে না, সেটা ওটা ডেফিনেটলি ভালো। কিন্তু ওই যে বলছি যে এটা লার্নিং কার্ভ থাকে, সেটাকে যদি যত বেশি তাড়াতাড়ি ওভারকাম করা যায়, রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। At present, what's the feasibility in India about heart transplant, especially in the left vertical assisting device, as far your knowledge goes? So you see, the heart transplant is a good thing. I mean, good surgery. India is one of the country who has started heart transplant very early. Even in a institute like our Premier Institute, Al-Inni Institute of Medical Sciences started heart transplant around 20 years back or more. Dr. Venugopal was the person. At that time, he was the director and he was the cardiac surgeon. So he did at that time only. After that, number of transplant has been done across the country. Now, at least we probably have got 15 to 20 centers where the cardiac transplant is being done. Result is good. Only problem is that here device therapy, as you have mentioned, device therapy is there, but it is still very early to say. Availability of device and cost, and our expertise in transplanting a device is probably still it is not very, we are not in that stage. But transplant, yes, the result is good. Only problem is, like any other organ, we have to transplant a heart from a living person. Who is that living person? Who is otherwise brain death due to some or other reason, particularly say road traffic accident like that. So where the person is, we are getting another life in expense of one's life, and I don't know, there are many ethical issues also. Anyway, I'm not discussing that part. In that case, getting a heart is difficult, organ is difficult, and after getting is putting in the place is also difficult, and that every person cannot do, is not a subject for the donation. Brain death is compulsory. Second is blood pressure should be normal, organ damage should not be there, or he should not have any major infection or other thing. So if all these things fits, only his heart can be transplanted. So that's why this number is very less. But yes, result is quite, good, and we are getting good results. We are getting the information that results are good, but number is still very less. That is the issue. বিগত কয়েক দশকে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, এইখান থেকে প্রচুর রোগী তারা দক্ষিণ ভারতে যান হৃদরোগের চিকিৎসার জন্য, বা হায়দ্রাবাদে যাচ্ছেন ইদানিং। তো শুধু এই জোনের লোকগুলোরই এই হৃদরোগের প্রবণতাটা এত বেশি, এটার কারণটা কি আপনি মনে করেন? না, হৃদরোগের প্রবণতা এখানে বেশি সেটা আলাদা করে বোধহয় নয়। হৃদরোগের প্রবণতা সারা ভারতবর্ষেই বেশি, এক এক জায়গায় এক এক রকম, সেটার ডায়েটারি প্যাটার্ন, আমাদের কতগুলি জেনেটিক ব্যাপার অনেকগুলি আছে। প্রথমত যদি কেন যায় সেটা বলবো, আমি দেখুন যাওয়ার টেন্ডেন্সিটা অনেকগুলি কারণে হয়। একটা কথা আছে, হ্যাতা নয় হোতা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে, এখান থেকে বোধহয় ওখানে ভালো হবে। আমাদের আমি যে ত্রিপুরার কথা বলি, যেহেতু আমাদের এখনও হেলথ কেয়ারটা প্রধানত সরকারি ক্ষেত্রে হয়ে থাকে, এবং সরকার কিন্তু প্রচার করে না, প্রচারের মার্কেটিং ডিভিশন আমাদের নেই।
আমরা অনেক কাজ করি সরকারি হাসপাতালে, যেমন আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে রিসেন্টলি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, অন্যান্য হার্টের অনেক অপারেশন হচ্ছে, কিন্তু সেভাবে প্রচার করা হয় না। তবুও আজকে মিডিয়ার যুগে একটা হয়তো প্রেস কনফারেন্স হবে, একটা নিউজ হয়, কিন্তু মার্কেটিং ডিভিশনটা আমাদের না থাকাতে অনেকে হয়তো বিষয়টা অনেকের নজরে নেই, সেখানে অনেকে যান, আর অনেকে বলে ওখানে গেলে হয়তো একটু বেশি ভালো হবে। এগুলির বাইরেও যদি আমি বলি হার্টের প্রবলেমটা কেন বেশি হয়, সেটা হলো ওই যে আমরা যখন একটা যে কোনো জাতি বা যে কোনো রাজ্যের লোকেরা বা একটা অঞ্চলের লোকেরা যখন একটা ডেভেলপিং ফেজ দিয়ে যায়, সেখানে তো তার সঙ্গে অনেকগুলি ডিজিজ ক্যারি করে। আমাদের যেমন লাইফস্টাইলের মধ্যে এখন আমরা সেডেন্টারি লাইফস্টাইল বা কম কাজ করার প্রবণতা আমাদের অনেক বেশি হয়ে গেছে, বা আমাদের সেইভাবে ওয়েটে বাড়ে, আমাদের ওবেসিটি বেশি, স্মোকিংটা আমরা ছাড়তে পারিনি, অ্যালকোহলটা অনেক বেশি বেড়ে গেছে। এই ধরনের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের মধ্যে বেশি। এখন ডায়েটারি প্যাটার্নের মধ্যে আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট জাতীয় ফুড খাই। এখন যদিও আমরা অনেকেই হয়তো চিকেন খাই বা অন্য কিছু খাই, কিন্তু কার্বোহাইড্রেট এখন আমরা প্রচুর পরিমাণে খাই, এবং বেশি করে কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ এখনও বেশি হয়। এবং আরেকটা হলো জিন, জেনেটিক্যালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে অ্যাজ সাচ হার্ট ডিজিজ বেশি হয় ইন কম্পারিজন টু ইউরোপিয়ান ফুড অ্যাজ অন টুডে। এখন কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের দেশগুলিতে, আগে আমাদের একটা ধারণা, আমরা যখন পড়াশোনা করতাম তখন বলা হতো হার্ট অ্যাটাক তো এটা বড়দের রোগ বা মানে বড় লোকদের ডিজিজ। এখন কিন্তু তা নয়, এখন উল্টোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যারা তথাগত বড় লোক দেশের লোকেরা, ওরা লাইফস্টাইল যত বেশি গ্রহণ করছে, আমরা ওদের ফেলে আসা জিনিসগুলি আজকে আঁকড়ে ধরে আমরা চলছি। ওরা যখন জিন পড়া ছেড়ে দিয়েছে তখন আমরা জিন পড়া শুরু করেছি, ওরা যে খাবারটা ছেড়ে দিয়েছে সেটা আমরা গ্রহণ করতে শুরু করেছি। অতএব একটু তো সময় লাগবে ডেফিনেটলি। আমার মনে হয় আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের স্বাস্থ্য সচেতনতা যত বেশি বাড়বে, আমরা এই জিনিসগুলিকে আরও তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো। Sir, how do you arrest the problem of iron deficiency leading to anemia in the majority of Indian women? See, there are many issues of iron deficiency anemia in our country. One is dietary pattern. You see, traditionally, our women takes their food at the end of the day, or when everybody has taken the food, after that they are going for taking the meal. Now, that time, the total nutrition of the food, food value of the diet what they are taking, may not be sufficient. A food should have carbohydrate, protein, fat, mineral, vitamin, fiber, and micronutrient. So the 7 components should be there. And you see, when I am in a situation, I am just seeing that what is available now at that given time. So definitely, I am not taking care of wholesome food. There is deficient. So if I am not taking sufficient amount of vegetable, which is containing a lot of iron, so I can have nutrition deficiency. So one of the cause of women having iron deficiency is the nutrition itself. Number 2, women, they are who's menstruating women, they are losing a lot of blood every month during the menstrual cycle. So they should be taken care of, that replacement should be there. Many times they are not getting it. Third is there may be other diseases which are causing anemia to them. Fourth is hygiene. Females are more exposed to the unhygienic condition in comparison to male. So they may have worms or worm infestation that may cause anemia. So there are many diseases which are more common in the female. So this can cause anemia more in female. Another cause is, as such, the higher level or normal level of anemia or hemoglobin in male is more higher than the female because of all these reasons. So in India, still iron, you have very rightly mentioned that in India iron deficiency is still a problem. And once they are anemic, all the organs are also not getting sufficient amount of blood and oxygen, and they can have other complications also. So this is a very important issue. Probably we have to address more energetically and more strongly. Otherwise, we will have an anemic country. পরিশেষে বলতেই হয়, প্রান্তিক রাজ্য ত্রিপুরা হতে পারে আয়তনের দিক থেকে ছোট, কিন্তু এই রাজ্যে রয়েছে অফুরন্ত বিকশিত অনাবিষ্কৃত প্রতিভা, এবং তা চিকিৎসা ব্যবস্থাই হোক বা শিক্ষা, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রেই হোক। তবে স্বামী বিবেকানন্দের ভাবধারায় যার উত্থান, তিনি আজও অমলিন, অক্লান্ত। তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে
অসাধারণ ভিভিআইপি সমস্ত রোগী রোগিণীদের নজরে আজও জীবন্ত ভগবান। তথাপি রাজ্যে বা দেশে যেখানে যেখানে যখন যখন ডাক্তারদের উপর রোগীদের আত্মীয় পরিজনেরা ক্ষেপে উঠেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভ্রান্তির শিকার হয়ে, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, চিকিৎসকরা সর্বদা চেষ্টা করেন একজন মুমূর্ষ বা সাধারণ রোগীকেও সারিয়ে তুলতে বা বাঁচাতে ওনাদের সাধ্যমতো। অনেকেই বলেন মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনলেন ডাক্তারবাবু, এটাই স্বাভাবিক, কিন্তু ওনারাও তো রক্ত মাংসের শরীর। আজও ক্যান্সার নামের মারণ ব্যাধি থেকে হয়তো সম্পূর্ণভাবে সারিয়ে না তুলতে পারলেও সঠিক সময়ে সঠিক চিকিৎসায় অনেকেই দীর্ঘ জীবন পেয়ে যান। উদাহরণ, প্রয়াত আমেরিকান প্রেসিডেন্ট রেগান ও আমাদের দেশেও এমন অগণিত রোগী রোগিণীরা। তাই যদি ডাক্তারদের ভগবান হিসেবে মানেন বা শ্রদ্ধা করেন, তাহলে শোকের আবহে আক্রমণ নয়, আত্মস্থ করতে হবে আমাদের কিভাবে তাদের অক্লান্ত রিসার্চ পরিষেবার মানোন্নয়নে আমরা সবাই মরণোত্তর চক্ষুদান, দেহদান, অঙ্গদান, স্বেচ্ছায় রক্তদানের মাত্রাকে আরও বৃদ্ধি করতে পারি। আর আমাদের সেডেন্টারি লাইফস্টাইল পরিবর্তন করে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই প্রবাদকে আরও ব্যাপক কিভাবে আমরা করতে পারি। যে কোনো রোগী কুসংস্কার, ঝাড়ফুঁক, জলপড়া ইত্যাদি সামাজিক ব্যাধিকে চ্যালেঞ্জ জানিয়ে সঠিক সময়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তারদের শরণাপন্ন আমরা হতে পারি। তবেই আমাদের ভগবানেরা আরও নির্ভয়ে নির্দ্বিধায় রোগীদের পরিষেবা দিতে পারবেন ও আমাদেরকেও আরও সুস্থ ও দীর্ঘায়ু প্রদান করতে পারবেন। আজ প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিকের শুভ জন্মদিনে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের এই প্রয়াস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাপি বার্থডে টু ইউ, গড অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক। ধন্যবাদ, নমস্কার, জয়তন হাম্বা, খুলুম খা। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.